নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে ভোট করিয়েছে, রাজ্য পুলিশের দোষ নেই। হঠাৎ কেন উল্টো সুর বিজেপির হিরণের? তাহলে কি হিরণ চট্টোপাধ্যায় জোড়া শিবিরে নাম লেখাবেন? পাকা বাড়ি থাকার পরেও আবাসে নাম তৃণমূল প্রধানের। দুর্নীতির মাধ্যমে পঞ্চায়েত ভোটে তো জিতছে, আর কত দুর্নীতি করবে, কটাক্ষ বিজেপি নেতার। খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ, উদ্ধার 5টি বন্দুক ও 90 রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার এক ব্যক্তি। রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কবে পাড়ি দিচ্ছে নরওয়েতে? প্রায় 100 বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যের মৌজা ম্যাপ তৈরির কাজ শুরু হচ্ছে। 6 বছর ভালোবেসেছি, শুনেছি অনেক মহিলার সঙ্গে সম্পর্কে ছিল, তাই আমি শারীরিক সম্পর্ক করতে চাইনি, কিন্তু জোর করছিল। বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর বয়ান। সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাজ করায় তৃণমূল নেতা। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। বাংলায় ভোট লুট নিয়ে বিস্তর অভিযোগ করেন গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা। এবার ভোট লুট নিয়ে কেন্দ্রকে কাজ করায় তুললেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। এদিন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন হিরণ। সেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। বিজেপি নেতার এহেন মন্তব্যে তীব্র সমালোচনা রাজ্যে। উপনির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশার আলো দেখছেন হিরণ? এ প্রসঙ্গে তার সাফ জবাব, কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা 6টা আসনের মধ্যে সব কটাতেই জিতব, কিন্তু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না, তাই ভোট লুট হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে? এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস, আমরা ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে, আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী? প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচনে জয় পেতে কোনো কসুর রাখছে না বিজেপি তৃণমূল দুই দলই। আবার জয়ের ক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়াবে মুখ্যমন্ত্রীর পুলিশ বলে দাবি করেছে গেরুয়া শিবির। তবে এদিন বিজেপি নেতার মুখে ভোটে না জেতার কারণ হিসাবে কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুললেন। তাহলে কি হিরণ চট্টোপাধ্যায় জোড়া শিবিরে নাম লেখাবেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আনাচে কানাচে। পাকা বাড়ি রয়েছে পঞ্চায়েত প্রধানের, তারপরেও আবাস প্রকল্পে ঘর পাওয়ার তালিকায় জলজল করছে প্রধানের নাম। তাতেই ক্ষোভ বাড়ছে গ্রামে। গ্রামবাসীদের বড় অংশের দাবি, যারা প্রকৃত পাকা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম ওঠেনি তালিকায়। যদিও সূত্রের খবর, পঞ্চায়েত প্রধান নিজেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন প্রশাসনের কাছে। পাল্টা কটাক্ষবাণ শানিয়েছে বিজেপি নেতারা বলছেন, দুর্নীতির মাধ্যমে পঞ্চায়েত ভোটে তো জিতছে, প্রধানের পদ থেকে সরে এলে সাধুবাদ জানানো যেত। তাদের তিনি যা করছেন তা আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়। হয়তো দুর্নীতি বেরিয়ে যাবে, তাই নাম বাদ দেওয়ার কথা বলছেন। অন্যদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা বলছেন, যদিও প্রধানের ঘরের প্রয়োজন থাকে তাহলে প্রধান ঘর নেবেন, না হলে যোগ্যদের ঘর দেওয়া হোক। তা নিয়েই চাপানউতর চলছে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের গঙ্গাটিকুরি পঞ্চায়েতে। এলাকার অধিকাংশ বাসিন্দা দিন মজুর বা খেটে খাওয়া পরিবারের, মাটির ঘরেই বাস। আবাস প্রকল্পে ঘর পাওয়ার তালিকায় নাম নেই বহু লোকেরই। অভিযোগ, পঞ্চায়েত প্রশাসন মাটির ঘর রয়েছে এমন পরিবারের নাম নিয়ে গেলেও তালিকায় তাদের নাম নেই, অথচ পঞ্চায়েত প্রধানের পাকা বাড়ি থাকতেও প্রধানের নাম রয়েছে। প্রধান গোপাল হাজরা এই বিষয়ে বলছেন, এই তালিকা 2018 সালের, সেই সময় আমার মাটির বাড়ি থাকায় তালিকায় নাম এসেছে। 2 বছর আগে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছি, তাই প্রধান হিসাবে আমি চাই আমার নাম বাদ দিয়ে যারা যোগ্য উপভোক্তা তাদের ঘর দেওয়া হোক। তিনি একথা বললেও ছেড়ে কথা বলতে রাজি নয় বিরোধীরা। রাজনৈতিক মহলেও শুরু চাপানউতর। শিয়ালদায় বৈঠকখানা রোডে অস্ত্র ভাণ্ডারের হদিশ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এদিকে একেবারে ঘিঞ্জি এলাকায় এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠছে। এসটিএফ গোটা এলাকাটি ঘিরে ফেলে অভিযান চালায়।
অন্যদিকে ব্যবসায়ীরাও গোটা ঘটনায় আতঙ্কিত। সুরেন্দ্রনাথ কলেজের কাছে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এসটিএফ এর কাছে খবর গিয়েছিল যে বৈঠকখানা রোডের ওই নির্দিষ্ট এলাকায় অস্ত্র মজুত করা হয়েছে। এরপরই সেখানে আসে এসটিএফ এর গোয়েন্দারা। এরপর তারা কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও খবর। সূত্রের খবর, সন্ধ্যাবেলাতেই গোয়েন্দা বিভাগের কাছে খবর গিয়েছিল যে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে। এরপরেই এলাকায় পুলিশ চলে আসে, দুজনকে আটক করা হয়। এবার প্রশ্ন, তবে কি অস্ত্র কেনা বেচার জন্য এখানে জড়ো করা হয়েছিল, নাকি অন্য কোনো কারণে এখানে অস্ত্র রাখা হয়েছিল? আপাতত প্লাস্টিকের কন্টেনারে এই অস্ত্রগুলি রেখেছে পুলিশ। কয়েকটি কার্তুজও মিলেছে। সামনেই রাজ্যের একাধিক কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কাছেই শিয়ালদা স্টেশন। সূত্রের খবর, মুঙ্গের থেকে কলকাতায় অস্ত্র আসছে বলে পুলিশের কাছে খবর আসে। বৈঠকখানা রোডে এই অস্ত্র হাত বদলের কথা ছিল। সেই মতো সাদা পোশাকে পুলিশ এলাকায় চলে যায়। এরপরই পুলিশ এই অস্ত্র বাজেয়াপ্ত করে। সব মিলিয়ে 5টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 7mm দুটি সিঙ্গল শটার 3টি রয়েছে। 90 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর এসেছিল কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে। এরপরই বড় সাফল্য পেল পুলিশ। বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র আনা হয়েছিল বলে অভিযোগ। একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি রাজাবাজার এলাকায় থাকে বলে খবর। এর আগে 2021 সালে মালদহের কালিয়াচকে অস্ত্র ভাণ্ডারে হদিশ মিলেছিল। কারখানা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্রশস্ত্র। একটি বাড়িতে তৈরি হচ্ছিল উন্নত মানের পাইপ গান সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র। কলকাতায় এসটিএফ ও কালিয়াচক থানার পুলিশ যৌথ অভিযান চালায়। অস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছিল অস্ত্র তৈরির যন্ত্র ও কার্তুজ। ধৃত দুজন বিহারের মুঙ্গের এলাকার হওয়ায় বড় বেআইনি অস্ত্র পাচার চক্র পিছনে রয়েছে বলে অনুমান করছিলেন এসটিএফ কর্তারা। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কবরী চাঁদপুর গ্রামে। কারখানাটি থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার হয়। 9mm পিস্তল সহ রাইফেল তৈরি হতো এই কারখানায়। উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করা হয়েছিল। সুদূর নরওয়েতে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হলো ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজন করা হয়েছে 17 থেকে 22 নভেম্বর অবধি এক বিশেষ অনুষ্ঠানের। সেমিনার ও আলোচনায় এই টানা 6 দিন ধরে নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ের সংসদ পরিদর্শন করার আমন্ত্রণ জানানো হয়েছে একই সঙ্গে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণে সাড়া দিয়ে নরওয়ে যাবেন কিনা সে ব্যাপারে শনিবার রাত পর্যন্ত জানা যায়নি। চলতি বছরে গত মার্চ মাসে নরওয়ে সরকারের সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে 17 থেকে 22 নভেম্বর রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন নরওয়ে সরকার। মনে করা হচ্ছে এই ধরনের একটি আলোচনা চক্রের পাশাপাশি সেখানে সংসদ ভবন পরিদর্শন ও বাণিজ্যিক দিককে মজবুত করতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সঙ্গে আলোচনার সঙ্গেই একটি বড় সুযোগ পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দেশের সম্পর্কের পাশাপাশি এ রাজ্যের জন্য নরওয়ের শিল্পপতিদের আহ্বান জানানোর ক্ষেত্রে এবং বঙ্গে বিনিয়োগ আনার বিষয়ে একটি বড় সুযোগ আসতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা যখন সুর চড়াচ্ছেন, নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, সেই সময় রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে আলোচনা চক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল। চোখের চিকিৎসা করে আসার পর জন্মদিনে অনুগামীদের মাঝে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একাধিক স্বাস্থ্য শিবির করার জন্য নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে সুদূর নরওয়ে থেকে নারী ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যুবরাজকে এই আমন্ত্রণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। প্রায় 100 বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যের মৌজা ম্যাপ তৈরির কাজ শুরু হচ্ছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যে শেষবার এই ক্যাডাস্ট্রাল ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হয়েছিল 1925 সালে। তারপর এতে কিছু সংশোধন হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও রাজ্যের বহু এলাকায় জমির চরিত্র অনেক বদলে গিয়েছে। অনেক ক্ষেত্রেই যেখানে আগে গ্রাম ছিল সেখানে এখন ঝাঁ চকচকে আধুনিক শহর। কোথাও আবার চাষের জমিতে গজিয়ে উঠেছে শিল্প তালুক। অনেক জায়গায় নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে, রেল লাইন ইত্যাদি তৈরি হয়েছে।
এমন সব যাবতীয় পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য জুড়ে নতুন সিএস ম্যাপ বানানো হবে। জমির বর্তমান চরিত্র কী এবং কিভাবে তা ব্যবহার হচ্ছে সেই সবটা বোঝার স্বার্থেই এই উদ্যোগ। এর ফলে গোটা রাজ্যের ভূমি মানচিত্রই বদলে যাবে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী রাজ্যের সব মৌজায় হাই রেজলিউশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ম্যাপ তৈরি করা হবে। সেজন্য সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার। প্রতিটি মৌজা ধরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। রাজ্য সরকারের হয়ে এই কাজ তত্ত্বাবধান করছে ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ। নবান্নের এক শীর্ষকর্তার ব্যাখ্যা, কোনো মৌজা এলাকায় যদি 32% বা তার বেশি পরিবর্তন হয় তাহলে সেখানে নতুন করে সার্ভে করতে হয়। যেমন রাজারহাট নিউটাউন বিধাননগরের বিরাট অংশ জুড়ে ছিল মাছের ভেড়ি, সেখানে এখন আধুনিক শহর। মালদা মুর্শিদাবাদে হাজার হাজার ঘরবাড়ি, দোকান, মন্দির, মসজিদ এবং কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে, অথচ সেগুলি থেকে এখন গিয়েছে ম্যাপে। এজন্যই সময়ের সঙ্গে সঙ্গে জমির ম্যাপ সংশোধন করতে হয় বলে ওই কর্তার বক্তব্য। তা করা না হলে উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হয় প্রশাসনকে। নতুন সিএস ম্যাপ তৈরি হলে এখন কোন মৌজায় কি আছে তা জানা যাবে। কোথায় কৃষি জমি, কোথায় আবাসন, কোথায় জলাভূমি, কোথায় স্কুল বা কলেজ, কোন কোন জায়গার উপর দিয়ে রেললাইন গিয়েছে উঠে আসবে সব তথ্য। তাছাড়া এবারই প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভের সঙ্গে ভেক্টর সার্ভেও করা হবে, যা থেকে বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গায় মশার বংশবৃদ্ধি ঘটছে, কোথায় ডেঙ্গি, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ঘটে। সেই তথ্য হাতে থাকলে মশাবাহিত রোগ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। জানা গিয়েছে 3 ধাপে এই সমীক্ষা চালানো হবে। প্রথম পর্বে সমীক্ষা হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে। দ্বিতীয় পর্বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং তৃতীয় পর্বে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে ক্যাডাস্ট্রাল সার্ভে হবে। রাজ্যে এখন মোট মৌজার সংখ্যা 42,302টি। এর মধ্যে বেশ অনেকগুলি মৌজাই অনেকখানি বিস্তৃত রয়েছে, দ্বীপাঞ্চল, পাহাড়ি এলাকাও। এই ক্ষেত্রগুলিতে একটি মৌজার জন্য একাধিক মানচিত্র তৈরি হবে, যে কারণে সিএস ম্যাপ তৈরি হবে 68,453টি। উস্তিতে নৃশংসভাবে খুন বিজেপি নেতা, বছর 33-এর বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর। তার খুনের পরই গ্রেফতার এক মহিলা, একই সঙ্গে আটক আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার দাবি পৃথ্বীরাজ তাঁকে জোর করেছিলেন শারীরিক সম্পর্কের জন্য। নিজের সম্ভ্রম রক্ষার জন্যই হাতের কাছে পড়ে থাকা ব্লেড দিয়ে যৌনাঙ্গ চিড়ে দিয়েছিলেন তিনি। এরপর ভাঙা কোলাপসিবল টপকে বাইরে বেরিয়ে পালিয়ে যায়। ধৃত মহিলার জেরায় জানিয়েছেন, গত 6 বছর ধরে ওই নেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, ঘটনার দিন মহিলাকে ডাকেন ওই নেতা, এরপর শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকেন। এমনকি অভিযুক্ত মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করতে চান। তারপরও কোনোভাবে নিহত নেতার হাত থেকে বের হতে না পারায় হাতের কাছে পড়ে থাকা একটি ব্লেড দিয়ে ওই নেতার যৌনাঙ্গ চিরে দেন। অভিযুক্ত বলেন, ছেলেটাকে 6 বছর ধরে ভালোবাসতাম। ও আমায় ফোন করে পার্টি অফিসে ডাকে। কথা বলতে বলতে দেখলাম ড্রিঙ্ক করছে, বুঝতে পেরে চলে আসছিলাম। তারপর জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইলে করিনি আমি, কারণ ও আরও অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ও আমার সামনেই জামা কাপড় খুলে জোর করছিল, যেটা আমি চাইনি। তাই টেবিলে ব্লেড ছিল, পুরুষাঙ্গে চালিয়ে দিয়েছি। এ প্রসঙ্গে এসপি বলেন, আমরা জানতে পেরেছি পৃথ্বীরাজের সঙ্গে একের অধিক মহিলার সম্পর্ক ছিল। আমরা একজনকে গ্রেফতার করেছি। সেই ভদ্রমহিলা নিজেই দোষ স্বীকার করেছেন। আর মহিলার বক্তব্যের পাশাপাশি তদন্ত করেও আমাদের হাতে যা তথ্য উঠে এসছে তাতেও আমরা যথেষ্ট মিল পেয়েছি। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে উস্তি থানা দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতর থেকে পৃথ্বীরাজ নস্কর, বয়স 33-এর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। আটপাড়া এলাকায় থাকতেন ওই বিজেপি নেতা। গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে গত 7 তারিখ সন্ধ্যায় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। দিনহাটায় হাসপাতালে ঢুকে সুপারের সামনেই ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতেই হাসপাতালে আসেন তাঁরা। সেখানে এসে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে 2জন ডাক্তারকে শোকজ করা হবে বলে দাবি সুপারের। ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতার।
সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। আরজিকর কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে থ্রেট কালচারের অভিযোগ তুলে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করছেন জুনিয়র ডাক্তাররা, তখন কোচবিহারের দিনহাটা মহকুমার হাসপাতালের এই ছবি সামনে আসার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে হাসপাতালে সুপারের ভূমিকা নিয়েও। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে শনিবার তারা দিনহাটা মহকুমা হাসপাতালে আসেন। চিকিৎসকদের দেরি করে আউটডোরে আসা, রোগীদের ঠিকমতো চিকিৎসা না করার ছবি উঠে আসে সেখানে। আর তখনই কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেন স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি। দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতি বিশুধর বলেন, আপনি গুরুত্ব দিচ্ছেন না রোগীকেও আর রোগীর পরিবার। একটা বাচ্চা এসেছে, তাকে গুরুত্ব দিচ্ছে না, সরকারি চাকরি করে, এটা কি ধরনের ভদ্রতা? দিনহাটা পুরসভার সহসভাপতি সাবির সাহা চৌধুরী বলেন, আপনাদের জন্য আমাদের সরকারের মাথা নত হচ্ছে, আপনাদের জন্য। এরপর কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, ওয়ার্নিং দিয়ে গেলাম। চাঞ্চল্যকর বিষয় হলো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন কর্তব্যরত চিকিৎসককে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন সেখানে দাঁড়িয়ে রয়েছে হাসপাতালের সুপার। উল্টে তিনিও প্রশ্ন তুলছেন চিকিৎসকদের ভূমিকা নিয়েই। প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা সময় মতো আসছেন কিনা বা ঠিক মতো চিকিৎসা পরিষেবা দিচ্ছেন কিনা তা দেখার জন্য তো স্বাস্থ্য দফতর রয়েছে। তাহলে তৃণমূলের ব্লক সভাপতি বা শাসক দলের পুরসভার চেয়ারম্যান চিকিৎসারত ডাক্তারকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়ার কে? যদিও এই ঘটনায় নিজেদের অবস্থানে অনড় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাবির সাহা চৌধুরী বলেন, আজকে এক রোগীকে নিয়ে যাই না দেখেই ভর্তি নেওয়া হয়, আমাদের বদনাম হচ্ছে। এরকম চলতে থাকলে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা ওয়ার্নিং দিয়ে দিলাম। খবর শেষ হলো।